এটা তামসা করার জায়গা নয়। এটা আমার বাবার টাকায় চলে না, এটা কারো বাবার টাকায় চলে না, এটা জনগণের ট্যাক্সের টাকায় চলে। সুতরাং এখানে আমাদের দায় আছে, কথা বলতে এখানে হিসাব আছে, এখানে যা তা বলা যাবে না, এখানে জনগণের কল্যাণের জন্য কথা বলতে হবে। গণভোটের রায় এই বাংলার জমিনে একদিন ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে। আমার জন্মস্থান সিলেট, সেখানে একটা মহাসড়কে হাত দেওয়া হয়েছে, সম্ভবত নূহ আলাইহিস সালামের বন্যার পরে হাত দেওয়া হয়েছে। মনে হচ্ছে এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, এটা শেষ হবে না। আপনারা দেখেছেন স্পিকার মহোদয় আমাকে প্রশ্ন করেছেন, মাননীয় বিরোধী দলীয় নেতা আপনি আর কতক্ষণ বক্তব্য রাখবেন? আমি বলেছিলাম সারা রাত দিলে আমি রাজি আছি। তো সারা রাত তো আমাকে দিবে না। এরপরে বলেছি 4 ঘন্টা দিলেও রাজি, 2.5 ঘন্টা দিলেও রাজি। তিনি বলছেন না, আপনি একটা যৌক্তিক সময় নেন। আমি বলেছি যে আমি যুক্তি দিয়েই যৌক্তিক সময় নেব। যখন এই অধিবেশনের সময় নির্ধারণ করা হয়, সরকারি দলের প্রতিনিধিরা বলেছিলেন 42 ঘন্টা, আমি বলেছিলাম 50 ঘন্টা। পরে ওইটাই ঠিক হয়েছিল যে 50 ঘন্টা আলোচনা হবে। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। তা আমি বলেছিলাম যে 8 ঘন্টা বেশি আলোচনার প্রস্তাব দেওয়ার কারণে ট্রেজারি বেঞ্চ অর্থাৎ সরকারি দল থেকে আমাকে খুঁটা দেওয়া হয়েছে এই সংসদের ভিতরে। যখন খুঁটাই খাইলাম তখন পুরো সময়টা কি আমার পাওনা নয়? সেই হিসাবে তো 8 ঘন্টা আমার বক্তব্য রাখার কথা। ঠিক আছে, আমি এত সময় রাখবো না, আমি শেষ করে দিচ্ছি। আরো 3টা জিনিস আমার বক্তব্যে আসা উচিত ছিল বলে আমি মনে করি। একটা হচ্ছে ভুলার উন্নয়ন। আমি ভুলার উন্নয়নকে ভুলার উন্নয়ন হিসাবে দেখি না, আমি ভোলা জেলার উন্নয়নকে বাংলাদেশের উন্নয়ন হিসাবে দেখি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে এত নিয়ামত খনিজ সম্পদ দিয়েছেন, যদি এইটাকে আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি, এর উন্নয়ন করতে পারি, গোটা বাংলাদেশের চেহারা বদলে যাবে ইনশাআল্লাহ। ভোলা বাংলাদেশ থেকে একটা বিচ্ছিন্ন এলাকা। ভোলার সাথে আমাদের কোনো রোড যোগাযোগ নেই, একমাত্র যোগাযোগ ব্যবস্থা হচ্ছে জলপথ। আমরা সেই দাবিটা তুলতাম, কিন্তু সময়ের অভাবে আমি পারি নাই। আমার এর পরের বক্তব্যটা হতো সাতক্ষীরা, যশোর এবং খুলনার মানুষের জন্য। আইলার আঘাতের পরে সেই এলাকায় বিশাল একটা এলাকা জুড়ে জলাবদ্ধতা 12 মাস। সেখানে কৃষক কোনো ফসল ফলাতে পারে না। ফসলের জমিগুলো নষ্ট হয়ে হাজার হাজার নয় লাখো একর জমি নষ্ট হয়ে পড়ে আছে। আমি ওই কথাটাও বলতে পারি নাই। আপনাদের কথা আমার হৃদয় জুড়ে এত বেশি দখল করে নিয়েছিল যে এইটা বলতে গিয়ে আমি বাকি সব বলতে পারিনি। আমি আরো বলতাম, আমার জন্মস্থান সিলেট, সেখানে একটা মহাসড়কে হাত দেওয়া হয়েছে, সম্ভবত নূহ আলাইহিস সালামের বন্যার পরে হাত দেওয়া হয়েছে। মনে হচ্ছে এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, এটা শেষ হবে না। মানুষের দুঃখ দুর্দশা সেখানে ব্যাপক। আমি এইটার কথাও বলতে পারিনি, আমার জন্মস্থানের কথা আমি বলতে পারিনি। আমি মনে করি যে আমি আপনাদের প্রতি সুবিচার করার চেষ্টা করেছি, কোনো ihsan করি নাই, কোনো দয়া করি নাই। এটা একজন জাতীয় দায়িত্বশীল নেতা হিসেবে এটা আমার উপর আপনাদের পাওনা। আমি ইনশাল্লাহ আপনাদের সাথে আমি এবং আমাদের সংগঠন আছে, আমরা থাকব। এই অঞ্চলের উন্নয়নের জন্য আমরা বলেছিলাম যে কৃষির রাজধানী হিসেবে এটাকে ঘোষণা করব, এবং এটা কথার কথা নয়, মুখের কথা নয়, বাস্তবেই কৃষির রাজধানী হিসেবে এটাকে রূপান্তর করার জন্য যত কর্মসূচি নেওয়া দরকার রাষ্ট্র সব কর্মসূচি নেবে। হয় রাষ্ট্রীয় উদ্যোগে হবে, না হয় বেসরকারি উদ্যোগে হবে, না হয় যৌথ উদ্যোগে হবে, হয় দেশীয় উদ্যোগে হবে, না হয় আন্তর্জাতিক উদ্যোগে হবে, কিন্তু এর চেহারা বদলাবে ইনশাআল্লাহ। সেই পরিকল্পনা ইনশাআল্লাহ এখনো আমরা অন্তরে ধারণ করি। তবে হ্যাঁ, বর্তমান সরকারও যদি আমাদের কল্পনার বিষয়গুলো বাস্তবে রূপান্তর দেয়, তাদেরকে আমরা ধন্যবাদ দেব। এখানে আমরা কোনো কৃপণতা প্রদর্শন করব না, কারণ আমরা দেশের মানুষের উন্নয়ন চাই। আমরা আমাদের দলের মুক্তি নয়, দেশবাসীর মুক্তি চাই। আমরা আমাদের দলের উন্নতি নয়, আমরা গোটা দেশবাসীর উন্নতি চাই। বন্ধুগণ, এইভাবেই আমরা একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করতে চাই। আপনারা দেখেছেন 70% মানুষ প্রায় তারা রায় দিয়েছিল গণভোটের পক্ষে, কিন্তু সরকারি দল এটাকে অপমান এবং অগ্রাহ্য করেছে। আমরা কথা দিয়েছি এই কর্মসূচি আমরা বাদ দেব না, পরিত্যক্ত ঘোষণা করব না। সংসদের ভিতরেও লড়াই চালিয়ে যাব, সংসদের বাইরেও লড়াই চালিয়ে যাব। আমরা গভীর আস্থাশীল গণভোটের রায় এই বাংলার জমিনে একদিন ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে। গণভোটের রায় অপমানে অবহেলায় পরিত্যক্ত হবে না ইনশাআল্লাহ। এরপরে আপনারা দেখেছেন এই রাষ্ট্রের রূপান্তর চায় জনগণ, বিশেষ করে আমাদের যুব সমাজ চায়, কিন্তু সেখানে রূপান্তরের জন্য যেই সমস্ত অর্ডিন্যান্স অন্তর্বর্তীকালীন সরকার জারি করেছিল, যেগুলা রূপান্তরের জন্য প্রয়োজন, বর্তমান সরকারি দল সবগুলা বাদ দিয়ে দিয়েছে। এগুলা তারা আলোচনার টেবিলেই আনে নাই। আমরা লড়াই করেছি,
আমাদেরকে আলোচনার সুযোগ না দেওয়ার কারণে আমরা সংসদ থেকে বয়কট ওয়াকআউট করে আমরা বের হয়ে এসেছি। কিন্তু আমরা সংসদ ছেড়ে দেইনি কারোর জন্য, কারণ জনগণ আমাদেরকে রাগ করে বাইরে বসার জন্য ওখানে পাঠায় নাই। জনগণ পাঠিয়েছে তাদের কথাগুলো বলার জন্য, তাদের সুখ দুঃখ ব্যথা বেদনার কথা বলার জন্য। আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন, প্রথম দিনের বক্তব্যে স্পিকার মহোদয়কে অভিনন্দন জানাতে গিয়ে বলেছিলাম, মাননীয় স্পিকার, অতীতে এই সংসদে অনেকে নাচেছেন, গান গেয়েছেন, মানুষের চরিত্র হনন করেছেন, একে অন্যকে গালিগালাজ করেছেন। আমরা ওই সংস্কৃতিটা এই সংসদে আর দেখতে চাই না। আমরা দেখতে চাই সংসদ হবে রাষ্ট্রীয় কর্মকাণ্ড এবং উন্নয়নের কেন্দ্রবিন্দু। রাষ্ট্রের ভালো মন্দ নিয়ে এখানে আলোচনা হবে। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে কিভাবে সংহত করা যায়, যুব সমাজের হাতে কিভাবে কাজ তুলে যাওয়া যায়, বেকারত্ব কিভাবে দূর করা যায়, ইন্ডাস্ট্রিতে কিভাবে বিপ্লব আনা যায়, সেই বিষয়গুলো নিয়ে এখানে আমরা মনে করি যে আলোচনা হওয়া উচিত। আমি আপনাকে বিনয়ের সাথে অনুরোধ করছি যে ওই ধরনের চরিত্র হননমূলক কথা আপনি কাউকে বলতে দিবেন না। কিন্তু আমরা লক্ষ্য করেছি এই সংসদেও তার কিছু কিছু হলেও চর্চা হয়েছে। তবে হ্যাঁ, আগের মতো নয়। এখানে আমরা আশাবাদী যে ইনশাল্লাহ এই নোংরা ধারাটা বন্ধ হবে। পবিত্র এই জাতীয় সংসদে প্রত্যেকটি মিনিটে জনগণের 1,76,000 টাকা খরচ হয় এই সংসদের পিছনে প্রতি মিনিটে। এটা তামসা করার জায়গা নয়। এটা আমার বাবার টাকায় চলে না, এটা কারো বাবার টাকায় চলে না, এটা জনগণের ট্যাক্সের টাকায় চলে। সুতরাং এখানে আমাদের দায় আছে, কথা বলতে এখানে হিসাব আছে। এখানে যা তা বলা যাবে না, এখানে জনগণের কল্যাণের জন্য কথা বলতে হবে। আমাদের লড়াই ভাই এই নীতির ভিত্তিতে ইনশাল্লাহ চলবে। ভালো কাজ করবে সরকার, শুধু সমর্থন দিব না, সহযোগিতাও করব। যদি সরকার কোনো মন্দ কাজ করে, অপকর্ম করে, রুখে দাঁড়াবো ইনশাল্লাহ। আমরা ছেড়ে দিব না কাউকে।